করাইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ক্ষমতায় গেলে এই বস্তিবাসীর জন্য পাকা দালান বানিয়ে ফ্ল্যাটে থাকার ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে এই প্রতিশ্রুতি দেন তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। ক্ষমতার শীর্ষে থেকেও সাধারণ মানুষের কণ্ঠস্বর ছিলেন বেগম খালেদা জিয়া। সংগ্রাম, ত্যাগ আর আপসীর নেতৃত্বে তিনি হয়ে উঠেছিলেন এক জীবন্ত মহাকাব্য। সেই নেত্রীর জন্য করাইলবাসীর এই দোয়া মাহফিলের আয়োজন। রাজধানীর মহাখালী টি&টি স্কুল মাঠে এই আয়োজনে বেগম খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। দোয়ার আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান প্রতিবেশী হিসেবে আজীবন করাইলবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই এলাকার সন্তান। ইনশাআল্লাহ এতটুকু আপনাদেরকে বলতে পারি, যতদিন বেঁচে থাকবো, যতদিন আল্লাহর রহমত থাকবে আমার উপরে, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি থাকবো। ক্ষমতায় গেলে বস্তিবাসীর জন্য কি করবেন সে পরিকল্পনার কথাও জানান তিনি। বিএনপি মানুষের কাছে যেই জবান দিয়েছে, আমরা আমাদের সাধ্য দিয়ে চেষ্টা করেছি সেই জবান রক্ষা করার জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব, এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই, যাতে করে এই ঢাকা শহরের মতন জায়গায় এই এলাকার মানুষের একটি মাথা গোঁজার ঠাঁই হয়। দেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে সবার দোয়া ও সমর্থনও চাইলেন তারেক রহমান। যে চিন্তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, সেগুলো যাতে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ তাআলা আমাকে দেন। পরে বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন তারেক রহমান। শফিকুল হক, ৭১, ঢাকা। রাষ্ট্র সংস্কারে বিএনপির পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেলে বাংলাদেশ হবে বিদেশি বিনিয়োগের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বিকেলে গুলশানে বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন। এ সময় আগামী রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার ৮টি অগ্রাধিকার ভিত্তিক সামাজিক কর্মসূচিও ঘোষণা করা হয়। মামুন হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। আগামীর বাংলাদেশ এবং রাষ্ট্র মেরামতের রূপরেখা নিয়ে বিদেশি কূটনীতিক ও বিনিয়োগকারীদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় গুলশানের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, উন্নয়ন সহযোগী সহ বিনিয়োগকারীরা। দেশে অর্থনৈতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে তাদের দল প্রতিজ্ঞাবদ্ধ। রাষ্ট্রকে বিদেশি বিনিয়োগের উপযোগী করে গড়ে তুলতে দলের চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানানো হয়। The family card issued in the name of an adult woman, one in each family, is designed as a right-based social protection tool. বৈঠকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কেবল রাষ্ট্র সংস্কার নয়, সামাজিক উন্নয়নেও জোর দিবেন তারা। We believe we are heading in the right direction and we want to, and our leader Mr. Tariq Rahman is very bold about having, he wants to, inclusive governance is one of his key sort of messages. এ সময় দলের মহাসচিব বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে বাংলাদেশ হবে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ স্থান। The economy is in critical situation. Political issues are not settled yet, but we believe in the strength of the people and our leadership. We also hope that with the successful completion of the ensuing national election, opportunities will be created to streamline the challenges which will be beneficial for the people. Inshallah, we shall overcome all challenges as we have done in the past. সভায় অতিথিদের প্রশ্নোত্তরের পাশাপাশি টেক ব্যাক বাংলাদেশ স্লোগানের আওতায় বিএনপির সংস্কার ও উন্নয়ন ভাবনা তুলে ধরা হয়। BNP is committed to build a society with democratic values and culture. মামুন হুসাইন, ৭১, ঢাকা।
জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। পলিসি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। দেশকে অংশীদারিত্বমূলক অর্থনীতির দিকে এগিয়ে নিতে জামায়াত আত্মবিশ্বাসী বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শাহাদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে তা নিয়ে পলিসি সামিটের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরা। সামিটের উদ্বোধনী বক্তব্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, উন্নত বাংলাদেশের জন্য দেশের সব মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু আমাদের দায়িত্বই নয়, এটা আমাদের বাধ্যবাধকতা। হিন্দু মুসলিম সব ধর্মাবলম্বীদের নিরাপত্তা দিতে জামাত বদ্ধপরিকর। জামাতের সকল কর্মীরা মিলে সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আধুনিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকে এমন দেশ গঠনে কাজ করছে জামাত। আমরা একটি করাপশন ফ্রি বাংলাদেশ, একটা প্রসপারাস বাংলাদেশ এবং একটা গুড গভর্নেন্স কীভাবে হবে সে ব্যাপারে আমরা মূলত কথা বলছি। 56 বছরে বাংলাদেশের যে ডেডলক ছিল এটা উত্তরণ ঘটিয়ে আমাদের 5 আগস্টের যে বিপ্লব সাধিত হচ্ছে সেটার আকাঙ্ক্ষা এক্সপ্রেশনকে আমরা ধারণ করে আমরা একটা নিউ বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ, যেখানে আমাদের সার্বভৌমত্বর ব্যাপারে, স্বাধীনতার ব্যাপারে আমরা দৃঢ় থাকব এবং সকল দেশের সাথে উইথ ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রিভিলেজ আমরা সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা চেষ্টা করব। দেশকে অংশীদারিত্বমূলক অর্থনীতির দিকে এগিয়ে নিতে জামাত আত্মবিশ্বাসী বলে জানান দলের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। দেশকে অংশীদারিত্বমূলক অর্থনীতির দিকে এগিয়ে নিতে আত্মবিশ্বাসী জামায়াত। সামিটে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে আগামী রূপরেখা তুলে ধরতে বক্তব্য রাখেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের। আগামীকাল প্রধান উপদেষ্টার কাছে এই সংক্রান্ত প্রতিবেদন জমা দিবে কমিশন। পরিস্থিতি বিবেচনা করে বেতন কাঠামোর সুপারিশ থাকছে। ফলে চাকরিজীবীরা খুশি হবেন বলে আশা করছে অর্থ উপদেষ্টা। তবে অন্তর্বর্তী সরকারের সময়ে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে কিনা তা স্পষ্ট করেননি তিনি। শারমিন নীরার রিপোর্ট। 2015 সালের বেতন কাঠামো অনুসারে বেতন ভাতা পাওয়া কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা এখন প্রায় 15 লাখ। গেল 10 বছরের নতুন পে স্কেল না হওয়ায় নানা সময় দাবি জানিয়েছেন চাকরিজীবীরা। গেল জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। সেই কমিশনের রিপোর্ট জমা পড়ছে বুধবার প্রধান উপদেষ্টার কাছে। এই সরকারের মেয়াদ শেষ হওয়ার প্রায় 20 দিন আগে। অর্থ উপদেষ্টাই সামগ্রিক বিষয়কে অগ্রগতি বলেই মনে করছেন। রিপোর্ট দিচ্ছে এটাই তো একটা প্রথম পদক্ষেপ, ওইভাবেই বলেন যে একটা জিনিস কিছু করার আগে রিপোর্টটা, কিন্তু রিপোর্টটা তো যাচাই বাছাই করতে। চেয়ারম্যান বলছেন যে সন্তুষ্ট হবে সব মোরাললেস, কারণ উনি খুব প্র্যাকটিক্যাল ওয়েতে যতটুকু ফিজেবল সম্ভাব্য আর ম্যাক্সিমাম যতটুকু সে করা যায় আমাদের রিসোর্স কনস্ট্রেন্টের ব্যাপারে আর অনেক ব্যাপার আছে, প্রাইভেট সেক্টরের ব্যাপারটা দেখতে হয়। দেখে উনি বলেন যে মোটামুটি সবাই সন্তুষ্ট হবে। কবে থেকে এটি বাস্তবায়ন হবে তা স্পষ্ট করেননি তিনি। তবে জানা গেছে এটি বাস্তবায়ন হতে পারে নির্বাচিত সরকারের সময় থেকে। আমাদের করতে হবে কেন, ইমপ্লিমেন্টেশন তো করবে আপনার সরকার রুল অনুযায়ী। না কিছুই বলবেন না, কিছুই বলবেন না। সেই সাথে বাজারের প্রভাব পড়বে কিনা জবাব দেন তিনি। পরবর্তী সরকার এটি বাস্তবায়ন করবে কিনা সেটি তাদের এখতিয়ার বলেন অর্থ উপদেষ্টা। পরবর্তী সরকার কি করবে, পরবর্তী সরকারের ডেফিনেটলি দায়িত্ব নিতে হবে। তো আমরা কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন কাঠামো পুরো মাত্রায় বাস্তবায়নে সরকারের বাড়তি ৮০,০০০ কোটি টাকা থেকে ১ লাখ কোটি টাকা প্রয়োজন হতে পারে। কারণ এটা করা হচ্ছে। শারমিন নীরা, ৭১, ঢাকা। শেখ হাসিনার আমলের নৃশংসতা জাতি আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। ডক্টর ইউনূস বলেন, জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই এই জাদুঘর করা সম্ভব হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগেই দর্শনার্থীদের জন্য জাদুঘর খুলে দেওয়া হবে।
যারা এই জাদুঘরের উপযুক্ত এখানে যাদেরকে আমরা দেখতে আসি তারা এখানে বসে আছে। তাদের খবর এখনো টাটকা। আমরা যে তাদেরকে জাদুঘরের মধ্যে আনতে পেরেছি, এটি আমাদের সৌভাগ্য, বিরাট সৌভাগ্য, জাতির একটা বড় সৌভাগ্য। টাটকা টাটকা ইতিহাসটা এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর কোথাও দুনিয়ার কোথাও হয়নি, আশা করি আর হবেও না। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিসি ক্যামেরার ছবি দেখে সন্ত্রাসীদের শনাক্তের কাজ চলছে। হামলায় আহত র্যাবের অপর 3 সদস্যের মধ্যে 2 জন চট্টগ্রাম সিএমএইচ এবং মুমূর্ষু অবস্থায় আরেকজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী হামলায় নিহত র্যাব সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে নিয়ে আসা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় র্যাব 7 কার্যালয়ে। র্যাব কর্মকর্তারা জানান, মরদেহ কুমিল্লায় মোতালেবের বাড়িতে নিয়ে যাওয়া হবে। আহত 3 জন র্যাব সদস্যের মধ্যে একজনকে আইসিইউতে এবং আরও 2 জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। জানাজা হবে, জানাজার পরে তারপরে মৃতদেহকে তাদের দেশের বাড়িতে পাঠানো হবে, তারপর বাকি ওখানে যাওয়ার পরে দাফন কাফন হবে। এদিকে জঙ্গল সলিমপুর এলাকায় গিয়ে দেখা যায় সেখানে ভীতিকর পরিস্থিতি রয়েছে। কারা হামলার সাথে যুক্ত তা কেউ জানাতে না চাইলেও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য ও পাহাড় দখলকে কেন্দ্র করে বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় রয়েছে। রোহক ভান্ডারী আর একজন ইয়াসিন, ছোট ইয়াসিন নাকি, ওদেরকে ধরার জন্য আর কারা বলে আসছে, র্যাব আসছে, এই হামলাটা এখানে হয়েছে। আর আসামি ধরতে গেছে, আসামিরা দেখে আপনার এটার উপর করছে আর আক্রমণ করছে আর। পুলিশ জানায়, র্যাব সদস্যদের কাছ থেকে যে অস্ত্র ছিনতাই করা হয়েছিল তা উদ্ধার করা হয়েছে। তবে লিখিত এজাহার এখনো দেয়া হয়নি। সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে যৌথ বাহিনীর অভিযানের প্রস্তুতি। অতি দ্রুতই যৌথ অভিযান করার বিশেষ পরিকল্পনা রয়েছে এবং এই ঘটনায়, গতকালকের যে দুঃখজনক ঘটনা ঘটেছে, সেই ঘটনায় যারা জড়িত এদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত থাকবে। সোমবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আসামি ধরতে গেলে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব সদস্য নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া। গুরুতর আহত হন আরও 3 র্যাব সদস্য। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সন্ত্রাসীদের আস্তানা গুড়িয়ে দেবার হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীর মহাপরিচালক AKM শহীদুর রহমান। বিকেলে মোতালেবের জানাজায় অংশ নিয়ে কথা বলেন তিনি। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রামের পতেঙ্গা র্যাব কার্যালয় মাঠে 3 সন্তানকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের স্ত্রী। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারটি। তাদের একটাই দাবি, এই নৃশংস হত্যার বিচার। আমি চাই না আর কোন র্যাব, বিজিবি, কোন সৈনিক এভাবে ফ্যামিলির থেকে বঞ্চিত হয়ে যাক। আমার একটাই আবদার বা একটাই দাবি যে আমার বাবার এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটার সুষ্ঠু বিচার চাই। আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক, এটা থেকে যাতে সন্ত্রাসীরা শিক্ষা পাওয়া যায় আর এরকম অপরাধ করার সাহস না পায়। মঙ্গলবার দুপুরে মোতালেবের জানাজায় অংশ নেন র্যাব মহাপরিচালক। এই সময় তিনি জানান, এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও তাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে। এই যে সুবেদার মোতালেব শহীদ হলেন, এর জন্য যারা দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। আমরা তাদেরকে জুডিশিয়াস প্রসেসে, বিচারিক কার্যক্রমের মাধ্যমে যাতে তাদের সাজা নিশ্চিত হয় সেটি আমরা নিশ্চিত করব যে কোনো মূল্যে। সোমবারের এই ঘটনায় আহত 3 র্যাব সদস্য বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন। আর এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।
21শে জানুয়ারির মধ্যে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা বসাবে সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় এজন্য ৭১ কোটি টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। আর প্রেস সচিব জানিয়েছে ভোটের আগেই সব অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের সলিমপুরে সন্ত্রাসী হামলার ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না বলেও জানান শফিকুল আলম। জানাচ্ছেন মোহন ইসলাম। সকালে প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রশাসনিক সংস্কার কমিটি। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের রাজস্ব নীতি ও রাজস্ব বিভাগ ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়। বৈঠকে সাতক্ষীরাকে এক ক্যাটাগরি জেলা করা হয়, স্বাস্থ্য বিভাগ ও স্বাস্থ্য শিক্ষাকে আলাদা থেকে এক করা হয়। অনুমোদন দেওয়া হয় নতুন 4টি থানারও। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি। বৈঠকের পর বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। সব ভোট কেন্দ্রেই সিসিটিভি স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আপনার ২১,৯৪৬টা কেন্দ্র, এগুলোকে অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ বিবেচনায় এগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য সরকারের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয় থেকে স্পেশাল প্রজেক্ট একটা স্পেশাল অ্যালোকেশন দেওয়া হয়েছে। সেইটার পরিমাণ হচ্ছে ৭১,৯৮,২৮,০০০ টাকা। আর প্রেস সেক্রেটারি জানান অবৈধ অস্ত্র উদ্ধারে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। জঙ্গল সলিমপুরের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ওপর কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। যারা এটা ইন্ধন জুগিয়েছেন আর যারা এটা ইনভলভ ছিলেন প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। আর ওইখানে আশেপাশে যাওয়া যত লুট করা অস্ত্র আছে সেগুলো কম্বিং অপারেশনের মাধ্যমে এটা উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে ভোট না হওয়া নিয়ে ব্যাপক গুঞ্জন চলছে। এ নিয়ে প্রেস সেক্রেটারি বলেন, যারা এমনটা করছে তারা কারণগুলো তুলে ধরুক। আমরা দেখছি ২-১ ফেসবুকে বা ইউটিউবে এসে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন এবং আমরা তাদের পাসটা জানি, তাদের অনেকের যে পিছনটা আমরা জানি। তারা 15.5 বছর কী পরিমাণ দালালি করেছেন এটা আমাদের খুব ভালো মতো জানা আছে। তো আমরা এটা তো অবাক হচ্ছি না। সবার এভরিওয়ান ইজ ফ্রি টু স্পিক, তারাও কথা বলছেন। 12 ফেব্রুয়ারি ভোট নিয়ে কোনো সংশয় নেই বলেও জানান তিনি। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হবে, একদিন আগেও না একদিন পরেও না। মোহন ইসলাম, ৭১, ঢাকা। আজ মাইলস্টোন ট্র্যাজেডির 6 মাস। 10 বছরের আবেদুর এখনও ভর্তি বার্ন ইনস্টিটিউটে। সময় যেন থমকে গেছে তার জীবনে। হাসপাতালে শুয়েই নতুন শ্রেণীতে উঠেছে। কিন্তু ক্লাসের ঘন্টা আর বন্ধুদের কলরব তার জীবনে অনুপস্থিত। ৫৬ জন ভর্তি হয়েছিল একসাথে। ২০ জন সাথীকে হারিয়েছে আবিদুর, আর ৩৫ জন ফিরে গেছে বাড়ি। শাহনাজ শারমিনের প্রতিবেদন। গেল বছরে ২১ জুলাই সকালে মুখরিত ক্যাম্পাস, বাড়ি ফেরার আগ মুহূর্তে বদলে গেল সব হিসেব নিকেশ। এরপর বিকেলে একের পর এক অ্যাম্বুলেন্সের সাইরেন আর আত্মচিৎকার বদলে দেয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিত্র। মাইলস্টোন ট্র্যাজেডিতে ৩৬ জনের প্রাণহানি ঘটে, ১৬৫ জন আহত হন, যার বেশিরভাগই শিক্ষার্থী। ৫৬ জনের চিকিৎসা শুরু হয় এই হাসপাতালে। দেশি বিদেশি টিম সমন্বিত চিকিৎসা শুরু করেন। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ওপারে পাড়ি জমায় ২০ জন, বাকি ৩৬ জন বেঁচে যায় চিকিৎসায়। এরই মাঝে সবাই বাড়ি ফিরলেও একজন এখনও হাসপাতালের বিছানায়। ৪র্থ শ্রেণীর আবিদুর কাগজে কলমে নতুন ক্লাসে উঠেছে, কিন্তু নতুন বইয়ের ঘ্রাণ নেওয়া হলো না। বোনের হাত ধরে স্কুলে নতুন ক্লাসরুমে যাবার শখ যে বড় তার। ১৪৪২ নম্বর কেবিনের বিছানা আর জানালা দিয়ে দেখা আকাশটাই তার পৃথিবী। সময় আর জীবন থমকে আছে কিছুটা, মায়ের মোবাইলটা নীরব সঙ্গী। ৬ মাস দীর্ঘ লম্বা একটা জার্নি। এখনও ওর হাতে বাম হাতটা এখনও হয়নি, ওইটা আছে। কতদিন সময় লাগে জানি না। ওর তো পুরো ফেস বান, 2টা হাত বান ছিল, ডান হাতটা অনেকটা ভালো। এখনও ওর হাঁটতে কষ্ট হয়, হাঁটতে পারে না নিজে। আবিদুরের দগ্ধের পরিমাণ কম হলেও নানা জটিলতায় সময়টা বেশি লাগছে বললেন চিকিৎসক।
তো এই বাচ্চার যে সমস্যাটা আসলে হয়েছিল যে আমরা তো অনেকবার অপারেশন করেছি বাচ্চাকে, তো ওর যে প্রবলেমটা হয়েছিল অ্যাকচুয়ালি ইমিউনিটি এদের তো খুব কমে যায়, এরা সূর্যের তাপ আলো তাপ পায় না, যাইতে পারে না কোথাও, তারপরে নিউট্রিশনের কিছু তো ব্যাঘাত ঘটে, তারপর মুভমেন্টের সমস্যা, সব কিছু মিলে তারা কিন্তু ইমিউনোলজিক্যালি আপনারা জানেন এমনি বার্ন পেশেন্ট ইমিউনোলজিক্যালি সাপ্রেস থাকে, তার মধ্যে লং টাইম এই থাকার কারণে অনেক বিষয়ের কারণেই আমাদের ডিলে হয়েছে, আর আমাদের অনেকবার অপারেশন করতে হয়েছে। এক সপ্তাহ পর বা কিছুদিন পর আমরা তাকে ছাড়তে পারবো, বাচ্চা এখন আমাদের ছাড়ার মতো অবস্থায় আছে। হাসপাতালের করিডোরে দেখা মাইলস্টোনের দগ্ধ সপ্তম শ্রেণীর জাইয়ানার সাথে ৩২ দিন পর চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলেও ফলো আপে আসছেন প্রতি মাসেই মায়ের সাথে। এখানেই হারিয়েছে প্রিয় বন্ধু নাজিয়াকে। বাসায় গিয়েছি আমি সেপ্টেম্বরের 1 তারিখে, স্কুল শুরু করেছি আমি এক্সাম নভেম্বরের 26 তারিখ থেকে। অনেক দিন পর, যেখানে আমার কোনো সম্ভাবনা ছিল না যাওয়ার, আমি অনেক দিন যেতে পারছি সুস্থ হয়ে আল্লাহর জন্য, তাই আমি অনেক ভালো লাগছিল। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসা নিয়ে সন্তুষ্ট হলেও ক্ষতিপূরণ আর সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ আছে এই অভিভাবকের। সরকার ঘোষণা করলো যে আমাদের আহত বাচ্চাদের জন্য 5 লাখ আর আমাদের শহীদ বাচ্চাদের জন্য 20 লাখ টাকা। আমাদের আহত বাচ্চাদের 5 লাখ টাকা বা শহীদ বাচ্চা একটা জীবনের মূল্য কি 20 লাখ টাকা হয়? আমরা তো ভুক্তভোগী আমাদের বাচ্চাদেরকে নিয়ে, আর আমরাই মনে হয় এমন একটা দেশে আছি যারা আমাদের ক্ষতিগ্রস্ত বাচ্চাদেরকে নিয়ে সরকারের পিছে ঘুরছি, আমাদের বাচ্চাদের জন্য কিছু করার জন্য, যেটা পৃথিবীতে মনে হয় বিরল। প্রতিটি মৃত্যু কাঁদিয়েছে হাসপাতালের সবাইকে। শিশুদের বাঁচার আকুতি ভুলবার নয়। বেঁচে যাওয়া সকলের ফলো আপে সর্বোচ্চ সহায়তার কথা জানালেন হাসপাতালের পরিচালক। ফলো আপগুলো চলছে এবং বেশ কিছু রোগীর কিন্তু ফার্দার অপারেশন লাগবে। হ্যাঁ, এটাও আমরা করব এবং তাদেরকে প্ল্যানের মধ্যে দেওয়া আছে, এবং এই কমপ্লিকেশনও কিছু রোগীর হবে। সেই কমপ্লিকেশনগুলো যাতে আমরা বোঝানোর চেষ্টা করছি যাতে হোয়াট এভার দি থিং যাই হোক না কেন আমরা তাদের পাশে আসি, এবং এটা কোনো প্রতিশ্রুতি সাধারণ প্রতিশ্রুতি না, এটা আমাদের কমিটমেন্ট। সারা দেশের মানুষ প্রার্থনা করেছিল শিশুদের জন্য। হাসপাতালের নিয়মিত রোগীরা ছেড়ে দিয়েছিল তাদের কেবিন কিংবা বিছানা। পুরো হাসপাতালের সবাই এক হয়ে চেষ্টা করেছিল দেব শিশুদের কষ্ট কমাতে আর তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিতে। তবু ঝরে গিয়েছিল কিছু নিষ্পাপ ফুলের মতো শিশুরা। শানা শারমিন, ৭১, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ বইছে পার্বত্য জেলা রাঙামাটিতে। একটি আসনে এবার 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর এখান থেকেই পছন্দের প্রার্থী নির্বাচনের ভাবনায় আছেন পাহাড়ের নারী উদ্যোক্তারা। তবে এই নির্বাচনে সুষ্ঠু পরিবেশ এবং স্থিতিশীল সরকার গঠনের প্রত্যাশা তাদের। উচিংছা রাখাইনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাহাড়, স্বচ্ছ জলরাশি, প্রকৃতি আর সম্ভাবনার জেলা রাঙামাটি। পর্যটন, হস্তশিল্প, কৃষিপণ্য ও ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে এখানে গড়ে উঠেছে অনেক নারী উদ্যোক্তা। এবারে নির্বাচন নিয়ে ভাবছেন এই উদ্যোক্তারা। তবে তাদের চাওয়া একটাই, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। নারী উদ্যোক্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর বিশৃঙ্খলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন তারা। তাই তারা চান শান্তিপূর্ণভাবে ভোট দিতে। নারী উদ্যোক্তা আমরা চাই একটা সুস্থ নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে আমরা যেন সামনে আগায় যেতে পারি, ব্যবসা বাণিজ্য ভালো করে করতে পারি। নির্বাচন সবসময় ভালোই চাই, ভালো হোক, সুস্থভাবে হোক, ভালো মতন ভোট দিতে পারি মতন, এভাবে নির্বাচন চাই। সুন্দরভাবে ভোট দিতে চাই, নিরাপত্তা শৃঙ্খলাবদ্ধভাবে হলে আমরা ভোট দিতে যাব। নারী ভোটাররা মনে করেন নারীদের সব সমস্যার সমাধানে প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও স্থিতিশীল সরকার। তারা বলছেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন হলে বিনিয়োগ ও ব্যবসার পরিবেশ আরো উন্নত হবে। এতে নতুন উদ্যোক্তা তৈরি হবে, বাড়বে কর্মসংস্থান। নারী ভোটার যারা আছে ওনারা গিয়ে একদম নিরবিচ্ছিন্ন সুষ্ঠু পরিবেশের মধ্যে নিশ্চিন্তে ভোট দিয়ে আসতে পারে। আমরা কখনো কোনো গ্যাদারিং আমরা ভোটের মধ্যে চাচ্ছি না, এবং আমরা চাচ্ছি ভোটটা সুষ্ঠুভাবে হোক এবং সুষ্ঠু এবং স্থিতিশীল একটা সরকার দেশে গঠিত হোক। নারী উদ্যোক্তারা মনে করছেন, দল নয়, তাদের কাছে মুখ্য বিষয় নিরাপত্তা, স্থিতিশীলতা আর উন্নয়ন। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তাদের প্রত্যাশা নারী বান্ধব নীতি ও উদ্যোক্তা সহায়ক পরিবেশ নিশ্চিত করা। মনিরা কাজুরি, ৭১। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের অংশ হওয়ার প্রক্রিয়ায় যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কাতারের প্রবাসীরা। এরই মধ্যে ডাকযোগে ব্যালট পেপার পেয়েছেন অনেকে। তবে ঠিকানা জটিলতায় কিছুটা ভোগান্তি তাদের। কাতার থেকে গোলাম মাওলা হাজারীর পাঠানো তথ্য ও ছবিতে অরিসুল ইসলামের প্রতিবেদন।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীরা প্রথমবারের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে ডাকযোগে ব্যালট পেপার পেয়েছেন অনেকে। তবে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে কাতার প্রবাসীদের। তারা বলছেন থাকার স্থায়ী ব্যবস্থা না থাকায় পোস্টাল ব্যালট গ্রহণ ও ব্যবস্থাপনায় সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তারপরও ভোট নিয়ে আগ্রহের শেষ নেই প্রবাসীদের। আমরাও চাই এখান থেকে ভোট দিতে। আমরা যেহেতু এই প্রথমবার বাংলাদেশের হিস্ট্রিতে এরকম একটি ভোট গ্রহণ হচ্ছে, আমাদেরকেও এই ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে সামনের দিকে এগোতে দেন। পাশাপাশি গণভোটের বিষয়ে স্পষ্ট কোনো ধারণা না থাকায় কিছুটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তাদের। তবে এই সমস্যা কেটে যাবে বলে মনে করেন তারা। সরকার এই বিষয়ে আরো সুযোগ করে দিবে আমাদেরকে। আমরা প্রত্যেক প্রবাসী দেশের অর্থনীতিকে চাঙ্গা করতেছি, আরো ভবিষ্যতে আরো করব, এবং আমরা এই সুযোগ থেকে বঞ্চিত হতে চাচ্ছি না, যাতে আমরা ভোট দেওয়ার জন্য সঠিক এবং কি সুন্দর ভোট হয় এবং সাথে আমরা অংশগ্রহণ করতে পারি। এদিকে অনেকে অভিযোগ করেছেন ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হলেও ভোট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বানচালের অপচেষ্টা করছে একটি মহল। এই অপচেষ্টা রুখে দিতে সরকারের সংশ্লিষ্ট মহলকে উদ্যোগ নিতে আহ্বান জানান কাতার প্রবাসীরা। বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি আপনার এলাকার আপনার পছন্দ। অরিসুল ইসলাম, একাত্তর। ভারতের কাছে নতি স্বীকার করে আইসিসি যদি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় তবে সেটা মানবে না বাংলাদেশ। বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এভাবেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তার এই বক্তব্যে যেমন স্পষ্ট হয়েছে ভারত সফর ঘিরে নিজেদের অবস্থানে অটল রয়েছে বাংলাদেশ, তেমনি প্রশ্নও দেখা দিয়েছে আইসিসি কি আদৌ কোনো চাপ দিচ্ছে বিসিবিকে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। আমরা ফরমালি আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। কথা একদম ক্লিয়ার, বিশ্বকাপে খেলতে কোনো আপোষ নয়, কোনো চাপে পিছু হটাও নয়। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপে অংশ নিতে কোনোভাবেই ভারত যাবে না। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে গত কদিন ধরে একের পর এক যে ডেভেলপমেন্ট হচ্ছিল, যেখানে বাংলাদেশের আপোষ করার প্রসঙ্গ আসছিল, সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিয়েছেন আইসিসির চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত মানবে না বাংলাদেশ। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ক্রীড়া উপদেষ্টা প্রশ্নের উত্তর দিলেও তার কথাতেই সৃষ্টি হয়েছে আরেক প্রশ্ন, আইসিসি কি আসলেই কৌশলে বাংলাদেশকে ভারতে যাবার জন্য চাপ দিচ্ছে? গেল রবিবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর এক সংবাদে দাবি করা হয় বাংলাদেশকে 21 জানুয়ারি পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যেই বিসিবিকে জানাতে হবে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারত যাবে কিনা, আর যদি না যায় তবে বাংলাদেশের জায়গায় পরবর্তী টপ র্যাঙ্কধারী স্কটল্যান্ডকে বিশ্বকাপে বিবেচনা করা হবে। তবে রবিবারের প্রকাশিত এই সংবাদের সত্যতা রাত পেরোতেই নাকচ করে দেয় বিসিবি। বিসিবি নাকচ করলেও কৌতূহল তো আর থেমে থাকে না। 7 জানুয়ারি শুরু বিশ্বকাপ, হাতে 3 সপ্তাহও নেই। বাংলাদেশ আর কত সময় ধরে আইসিসির সাথে আলোচনা চালাবে? সত্যিই কি বাংলাদেশকে চাপে ফেলতে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেবার কথা জানিয়েছে আইসিসি? বিবিসির প্রতিবেদন অবশ্য তেমনটা বলছে না। ব্রিটিশ এই মিডিয়ার খবর, বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে এখনও স্কটল্যান্ডের সাথে কোনো যোগাযোগ করেনি আইসিসি। এমনকি বাংলাদেশের প্রতি সম্মান রেখে স্কটল্যান্ডও আগ বাড়িয়ে আইসিসির কাছে এ ব্যাপারে কিছুই জানতে চায়নি। তবে স্কটল্যান্ড জানতে না চাইলেও তারা যে বিবেচনার বাইরে আছে তেমনটা নয়। রাজনৈতিক কারণেই 2009 টি-20 বিশ্বকাপে জিম্বাবুয়ে দল ইংল্যান্ড সফরে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে এই স্কটল্যান্ডই বিশ্বকাপ খেলেছিল। তাই এবারও তাদের জন্য তেমন সম্ভাবনাই অপেক্ষা করছে। হাতে সময় অল্প হলেও বোঝা যাচ্ছে শর্ট টাইম নোটিসেও বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতিতে আছে স্কটল্যান্ড। এই মুহূর্তে স্কটিশ ক্রিকেটাররা অনুশীলনে ফিরেছে। আগামী মার্চে উইন্ডহুকে নামিবিয়া ও ওমানের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে দলটি। পার্থ বণিক, একাত্তর। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেলে। থাকুন একাত্তরের সাথেই।